সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া দপ্তর। অতিরিক্ত বজ্রপাত ও শিলাবৃষ্টিতে রয়েছে ক্ষয়ক্ষতির শঙ্কাও। পুরোপুরি নেভেনি সুন্দরবনের আগুন, ধারাবাহিক ঘটনায় জীববৈচিত্র্যের ভারসাম্য হারানোর শঙ্কা। প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রচার শেষ, মধ্যরাতে যে কোনো মূল্যে ভোট সুষ্ঠু করতে চায় কমিশন। উপজেলা নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। গণতন্ত্র ধ্বংস করাই সমালোচনা বিএনপির। টাঙ্গাইল শাড়ি জিআই সত্ত্ব বাংলাদেশে রাখতে ভারতে আইনজীবী নিয়োগ, শতাধিক পণ্যের তালিকা হাইকোর্টে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার সংবাদের সাথে আছেন তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। শিব নারায়ণ দাসের কর্নিয়ায় পৃথিবী দেখছেন মশিউর ও কালাম, দেহ কাজে লাগবে চিকিৎসা গবেষণায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সাপ্তাহিক বৈঠকে একটি আইন ও একটি চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে সুন্দরবনের আগুন সম্পর্কে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। গভীর জঙ্গলের আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে বৈঠকের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন। জানান প্রত্নসম্পদ আইনের খসড়া এবং বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বিমান চলাচল চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কালবৈশাখী ঝড় বজ্রবৃষ্টিতে অবসান হয়েছে স্মরণকালের দীর্ঘমেয়াদী তাপপ্রবাহের। দেশজুড়ে বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। আগামী কয়েকদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ দেশজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। তবে অতিরিক্ত বজ্রপাত ও শিলাবৃষ্টিতে জানমালের ক্ষয়ক্ষতির শঙ্কাও তাদের। মানিক শিকদারের রিপোর্ট। অবশেষে বহুল কাঙ্ক্ষিত বৃষ্টি ভিজিয়ে দিল ধরণী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারেই টানা 37 দিন ধরে চলা তাপপ্রবাহের অবসান হলো রাজধানীসহ সারা দেশে মাঝারি বৃষ্টিপাতে। দীর্ঘদিন পর বৃষ্টির স্পর্শে আপ্লুত দেশবাসী। বৃষ্টি হচ্ছে, মানুষের মনে অনেক স্বস্তি, এখন মানুষ খুশিতে ভিজতেছে অনেকে। কমছে তাপমাত্রা, নতুন করে তাপপ্রবাহের সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর। আমরা পূর্বে থেকে বলেছিলাম যে 5 তারিখের পর থেকে সারা দেশের উপরে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে, বজ্রঝড় বৃদ্ধি পাবে এবং কালবৈশাখী ঝড় বৃদ্ধি পাবে। সে অনুযায়ী গতকাল আমরা সর্বোচ্চ যে বৃষ্টিপাত রেকর্ড করেছি শ্রীমঙ্গলে 124 মিলিমিটার, আর ঢাকাতে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি 36 মিলিমিটার। তাছাড়া দেশের প্রায় অংশগুলোতে আমাদের বৃষ্টিপাতের রেকর্ড আছে। সে অনুযায়ী কিন্তু দেশের তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। তবে তাণ্ডব চালিয়েছে শিলাবৃষ্টি, কালবৈশাখী। সুনামগঞ্জে সহস্রাধিক বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি নষ্ট হয়েছে ফসলি জমি ও গাছপালা। হবিগঞ্জে বজ্রপাতে 1 জন নিহত হয়েছে। আগামী সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রয়েছে বজ্রঝড় ও শিলাবৃষ্টির শঙ্কাও। এখনকার যে বৃষ্টিপাত হয় তো সেই বৃষ্টিপাতের সাথে কিন্তু কালবৈশাখী ঝড় থাকে এবং বজ্রপাত হয়ে থাকে। যে বজ্রপাতগুলো থেকে আমাদের প্রতি বছর অনেক লাইফ ধ্বংস হয়ে যায়। বজ্রপাতে যতটা সম্ভব নিরাপদে থাকার পরামর্শ আবহাওয়াবিদদের। কোনো বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না, বৈদ্যুতিক পুল যেখানে আছে ওখানে দাঁড়ানো যাবে না, ফাঁকা কোথাও জায়গা থাকলে ওখানে দাঁড়ানো যাবে না। আমাদেরকে ঘরের ভিতরে অথবা বিল্ডিংয়ের ভিতরে কোথাও আশ্রয় নিতে হবে এই সময়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 43 ঘন্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে আসলো সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন। তবে ফায়ার সার্ভিস বলছে আগুন নেভাতে আরও সময় লাগবে। এছাড়া বিশেষজ্ঞ টিমের মাধ্যমে জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নির্ণয় করা হবে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী। প্রতিনিধিদের তথ্য, ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। আগুন লাগার তৃতীয় দিনে এসে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসলো সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া এলাকার আগুন।
সোমবার ভোর থেকে অগ্নিকাণ্ডের এলাকায় পানি ছিটানো শুরু করে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি তাদের সহযোগিতা করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। 10টা 35 মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি এবং এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা। নির্বাপনের জন্য কয়েকদিন সময় লাগতে পারে। আমরা দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছি। লোকাল যে ইউনিটটা রয়েছে সবাই এখানে থাকবে, আগামী 2-3 দিন ধরে পর্যবেক্ষণ করবে। এর আগে রোববার সন্ধ্যায় ফায়ার সার্ভিস, বন বিভাগ, নৌ ও বিমান বাহিনীর 24 ঘন্টার চেষ্টায় আগুনের বিস্তৃতি থামানো হয়। পরে সরজমিনে পরিদর্শন শেষে রোববার রাতে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে প্রধান বন রক্ষক জানান, ক্ষতিগ্রস্ত জীববৈচিত্র্যের পরিমাণ নির্ণয়ে বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে এবং আমরা আশা করছি আগামী 10 কার্য দিবসের মধ্যে বিশেষজ্ঞ কমিটি কি পরিমাণ জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে এই এলাকাতে আগুনের জন্য সেটি একটি অ্যাসেসমেন্ট রিপোর্টও দিতে পারবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের যারা ডিসিপ্লিন আছে, ফরেস্ট্রি ডিসিপ্লিন এবং ফিশারিজ ডিসিপ্লিন, এবং সেই সাথে সাথে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি এবং আরণ্যক ফাউন্ডেশন এবং সেই সাথে বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট থাকবে। এর আগে শনিবার দুপুরে সুন্দরবনের বাগেরহাটের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুন লাগে। পরে ছড়িয়ে পড়ে 2 কিলোমিটার এলাকা জুড়ে। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এদিকে সংরক্ষিত সুন্দরবনে এভাবে বারবার আগুনের ঘটনায় দেশের পুরো ইকোসিস্টেমে ভারসাম্য হারানোর শঙ্কায় বিশেষজ্ঞরা বলছেন, এতে মারাত্মক ক্ষতির মুখে পরিবেশ ও প্রাণ প্রকৃতি। সুন্দরবন সুরক্ষায় জাতীয় নীতি নির্ধারণী সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবায়ন চান তারা। নির্ধারিত গাইডলাইন মানাতে দিচ্ছেন পর্যটক ও বনজীবীদের প্রতি কঠোর নজরদারির তাগিদও। শিউলি শবনমের প্রতিবেদন। প্রায় 10,000 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বা লবণাক্ত বনাঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল হিসেবেও বিখ্যাত ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের বনটি। রয়েছে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ, 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, সাপ, ব্যাঙ সহ নানা ধরনের সরীসৃপ ও উভচর প্রাণী। জীববৈচিত্র্যে ভরপুর সুন্দরবনে গত 2 দশকে আগুন লেগেছে অন্তত 25 বার। বেশিরভাগ ঘটনাকে বাণিজ্যিক স্বার্থে ইচ্ছাকৃত বলে ধারণা বিশেষজ্ঞদের। কোনো বিশেষ গোষ্ঠী তাদের কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য বাণিজ্যিকভাবে এই আগুনটার সূত্রপাত ঘটিয়েছে বা অতীতে সেটি করেছে। যেহেতু আগের কোনো তদন্তের রিপোর্ট এখনও পর্যন্ত জনসম্মুখে আসেনি, সে কারণে কিছুটা অবিশ্বাস এবং সন্দেহের দানা বাঁধছেই। এখন ওই মুভমেন্টটা ইজি করার জন্য বিশেষ করে ন্যাচারাল ফরেস্টে অনেক সময় লগাররা আগুন লাগাই দিয়ে পটটা পরিষ্কার করে রাখে। মধু পোকাকে সরানোর জন্য অনেক সময় খড়ের এটা কি বলে বেনি করে তারা আগুন নিয়ে যায়, আগুন নিয়ে ধোঁয়া দিয়ে এটা সরায়। ফেলে দিলে যদি সেই জায়গাটা যদি শুকনো থাকে তাই আগুন লাগাটা স্বাভাবিক। উপকূলসহ পুরো দেশেরই রক্ষা কবচ সুন্দরবনে বারবার আগুন লাগায় উদ্ভিদ ও প্রাণী জগতের সঙ্গে হুমকিতে মানুষও। জীববৈচিত্র্যেও হানছে মারাত্মক আঘাত। বীজ পড়ে যে গাছতলায় চারা হয়, সেই চারাগুলো প্রথমে মরে যায়, বীজগুলো নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে ফরেস্টের সাথে রিলেটেড আরও অনেক ধরনের জীবজন্তু থাকে, সেগুলো মরে যায়। কোনো কারণে টোটাল এলাকা পুড়ে যায়, তাহলে সব কিছু তো সেখানে ধ্বংস হয়ে যায়। সুন্দরবনে আগুন লাগাটা হলো বাংলাদেশের যে অক্সিজেন ফ্যাক্টরি আছে তাতে আগুন লাগানো। সেই কারণে সুন্দরবনের রক্ষা করা আমাদের জন্য অপরিহার্য একটি কাজ হবে। সংরক্ষিত বনটি সুরক্ষায় আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। দিচ্ছেন বিশেষ ফায়ার স্টেশন স্থাপন সহ অগ্নি নির্বাপন ব্যবস্থাকে শক্তিশালী করার পরামর্শও। হয়তো সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসতেছে, তারপর হয়তো ড্রোন ইউজ করতেছে। সেটা হয়তো ব্যাপক আকারে করতে পারলে হয়তো আমরা বনের ভিতর যে সকল মানুষ ঢুকতেছে তাদের গতিবিধি, আচরণ এগুলো যদি মনিটরিং করতে পারি তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। সুন্দরবনের সব জায়গায় নদী রয়েছে এবং নো ফায়ার স্টেশন স্থাপনের, মোবাইল ফায়ার স্টেশন স্থাপনের মাধ্যমে আমরা কিন্তু এই অগ্নি নির্বাপন ব্যবস্থাকে শক্তিশালী করতে পারি। এই বাস্তবতায় সুন্দরবন সুরক্ষা ও সার্বিক বন ব্যবস্থাপনার জন্য বিশেষজ্ঞ প্যানেলের প্রস্তাবনা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে বন বিভাগ। 2025 সাল থেকে 2035 সাল পর্যন্ত যে ম্যানেজমেন্টই হবে, সেখানে আমি আশা করি যে সুন্দরবনের অ্যাকোয়াটিক রিসোর্স, সুন্দরবনের ভূমিরূপ
এবং সুন্দরবনের যে বনজ সম্পদ এবং প্রাণীকুলের রক্ষার জন্য একটি সমন্বিত পরিকল্পনা আমরা ওই ব্যবস্থাপনা পরিকল্পনায় পাব। বনজীবী ও পর্যটকদের নির্ধারিত গাইডলাইন মানা ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি আগুন লাগা নিয়ে বন বিভাগের তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাতে। ভোট গ্রহণ 8 মে। প্রার্থীদের নানান প্রতিশ্রুতি আর অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট শেষ সময়ের প্রচারণা। অন্যদিকে যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে চায় কমিশন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। মধ্যরাতে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা। বৈশাখের খরতাপেও ক্লান্তিহীন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী সমর্থকরা। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে নীলফামারীর ডিমলা ও ডুমারের পথঘাট। ভোটারদের মঞ্চে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ডুমারের 8 এবং ডিমলার 4 জন চেয়ারম্যান প্রার্থী। প্রচারণায় বাধা এবং ভোটের পরিবেশ নিয়ে রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগও। প্রতিটি পাড়ায়, প্রতিটি গ্রামে, প্রতিটি ধর্মসভা, প্রতিটি সব জায়গায় আমার উপস্থিতি সর্বাগ্রে ছিল। মানুষগুলো আতঙ্কিত, চিন্তিত যে আসলে আমরা ভোট আমাকে দেবে, কিন্তু ফলাফল কি হবে, ফলাফল নিয়ে মানুষ চিন্তিত। প্রচারণায় থেমে নেই পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও। বাংলাদেশ সরকার যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে সেটার লক্ষ্যে আমি কাজ করে যাব। নির্বিঘ্নে ভোট দিতে চান ভোটাররাও। অবাধ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হোক। যাকে নির্বাচিত করব তার দ্বারা আশা করি তিনি যেন এলাকার উন্নয়ন অব্যাহত রাখে। শান্তিপূর্ণ ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেউ ব্যালট বাক্স ছিনতাই করবে বা আমার ব্যালট পেপারের মধ্যে হাত দিবে এরকম সমর্থকদের হওয়ার কথা না। সুনামগঞ্জের দিরাই ও সাল্লায় 2,87,127 জন ভোটারের মঞ্চে গণসংযোগ প্রায় শেষ করে এনেছেন প্রার্থীরা। এ দুই উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 10 জন চেয়ারম্যান, 9 জন ভাইস চেয়ারম্যান এবং 6 জন সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমার নির্বাচনে জনগণ যে সাড়া দিচ্ছে আমি খুবই আশাবাদী। তারা উপজেলায় আমার সব জায়গায় ভোট আছে এবং আমি আশাবাদী। আমরা আচরণবিধি মেনেই চলতেছি এবং আচরণবিধি মেনেই আমরা নির্বাচন করব। এলাকার উন্নয়নে কাজ করা যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। এমন একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করব যার সাহস আছে, যে শিক্ষিত এবং সাল্লার গণমানুষের কথা বলবে। ভোটকে প্রভাব মুক্ত রাখতে কেন্দ্রে কেন্দ্রে থাকবে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী। সমন্বিতভাবে আমরা যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারি সেজন্য আমরা মিটিং করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছি। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। টাঙ্গাইল শাড়ি জিআই বা ভৌগোলিক নির্দেশক সত্ত্ব রক্ষায় ভারতে আইনি লড়াই চালাতে আইনজীবী ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। দেশে 150টি জিআই পণ্য রয়েছে বলে হাইকোর্টকে তালিকা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চে এই তালিকা দাখিল করা হয়। শাকির আরজুর রিপোর্ট। সম্প্রতি কয়েকশো বছরের পুরনো বাংলাদেশের টাঙ্গাইল শাড়িকে নিজেদের পণ্য দাবি করে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। এরই ধারাবাহিকতায় গত 8 ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় দেশটির শিল্প মন্ত্রণালয়। ভারত টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিলে বিষয়টি নিয়ে বাংলাদেশে ব্যাপক বিতর্ক ও সমালোচনা শুরু হয়। তখনই দেশে জিআই পণ্যের তালিকা করার বিষয়টি সামনে আসে। এই বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। বাংলাদেশের সব জিআই পণ্যের তালিকা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন টাঙ্গাইলের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। রিটের আদেশে রুলসহ জিআই পণ্যের তালিকা দাখিলের নির্দেশ দেন আদালত। এরই প্রেক্ষিতে সোমবার শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক জিআই পণ্যের তালিকা আদালতে দাখিল করে। শতাধিক পণ্য, আমাদের প্রতিটি জেলা থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেটি ছিল কোর্টের আদেশের একটি অংশ, যে জিআই পণ্যের পূর্ণাঙ্গ তালিকা। এবং এটাও বলা হয়েছে যে এই তালিকা ক্রমবর্ধমান হারে চলবে। তালিকায় নেত্রকোনার বালিশ মিষ্টি, বিরই চাল, সোমেশ্বরীর মহাশোল সহ বিভিন্ন এলাকার পণ্যের নাম উল্লেখ করা হয়। মেসন অ্যান্ড অ্যাসোসিয়েট নামে একটি ভারতীয় ল ফার্ম বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে
ভারতের মাটিতে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে তারা লড়াই করবেন এবং তারা রেকটিফিকেশনের জন্য বাতিল করার জন্য তারা আবেদন করবেন বলে আমরা এই ডকুমেন্ট মারফত জানতে পেরেছি। গত কয়েক বছরে বাংলাদেশের মোট ২১টি পণ্য জিআই হিসেবে নিবন্ধিত হলেও মোট ১৪টি পণ্যের জন্য নতুন করে আবেদন করা হয়েছে। এছাড়া আবেদনের প্রক্রিয়ার মধ্যে আছে আরও ২টি পণ্য। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে গণতন্ত্রকে ধ্বংস করায় বিএনপির সমালোচনাও করেন তিনি। মোহাম্মদ কবিরের রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় সম্পাদক মণ্ডলীর সদস্যদের সাথে বৈঠক শেষে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের নিয়ে কঠোর বার্তা দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের যারাই পার্টির ডিসিপ্লিন ভঙ্গ করবে সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। দেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে বিএনপির রাজনীতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে কোনো গণতন্ত্র ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে আলাদা করে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছেন। বিএনপি গণতন্ত্রের প্রতি তাদের আগ্রহ কোনোদিনও ছিল না। গণতন্ত্র, স্বাধীন নির্বাচন ব্যবস্থা এটা এবং গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার কাজটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই এদেশে করেছেন, এটা প্রতিষ্ঠিত সত্য। আগামী ১৭ই মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ২৩ জুন দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর হীরক জয়ন্তী উদযাপনের কর্মসূচিও ঘোষণা করেন ওবায়দুল কাদের। আগামী ১৭ই মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমরা উদযাপন করব। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বিশ্বজুড়ে ছাত্র আন্দোলনের ঢেউ বাংলাদেশেও, বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস। উপকূল জুড়ে বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা, কক্সবাজারের প্রকল্প থেকে জাতীয় গ্রিডে সরবরাহ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৪টার ২১ সংবাদে। দখলদারদের হাত থেকে ফিলিস্তিনিদের মুক্ত করতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দেশটিতে গণহত্যার দায়ে মানবতা বিরোধীদের বিচার করতে হবে। অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকবে ছাত্র সংগঠনটি। রাসেল খানের রিপোর্ট। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বজুড়ে চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জড়ো হন রাজধানীসহ ঢাকা জেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে পদযাত্রা সহকারে রাজু ভাস্কর্যে জড়ো হন হাজারো শিক্ষার্থী। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালিদ ইনানের নেতৃত্বে স্লোগানে প্রকম্পিত হয় পুরো ক্যাম্পাস। আন্দোলনে সামিল বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরাও এমন সহমর্মিতাকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। I want to shout my heart out to the students back in my home, back in Palestine. বিক্ষোভকারীরা বলেন, সবসময় শোষিত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। মাঠে থাকবে মানবতা বিরোধী সব অপশক্তির বিরুদ্ধেও। ফিলিস্তিন এবং গাজাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক, এই যৌক্তিক দাবির সাথে আমরা সবসময় তাদের ফিলিস্তিনের সাথে আছি। ফিলিস্তিনের উপর এই আগ্রাসন বন্ধ করা হোক এবং ফিলিস্তিনের উপর যারা বা যেই দেশ আক্রমণ চালাচ্ছে তাদের উপর একটি অস্ত্রের নিষেধাজ্ঞা দেওয়া হোক। অবৈধ যে আগ্রাসন চলছে ফিলিস্তিনের উপরে, এর বিরুদ্ধে আমরা সকলেই বাংলাদেশ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা বলেন, সারা বিশ্বের মতো আগুন লেগেছে বাংলাদেশের শিক্ষার্থীদের রক্তেও। গণহত্যার দায়ে মানবতা বিরোধীদের বিচার করতে হবে। আমরা একসাথে লড়বো
হসপিটালে যারা আক্রমণ পরিচালনা করছে, নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে, তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রাইমস অ্যান্ড ট্রাইব্যুনালে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে এই মানবতা বিরোধী বিচারের প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে ছাত্রলীগ। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। নবায়নযোগ্য জ্বালানির আশা দেখাচ্ছে কক্সবাজারের 60 মেগাওয়াট উইন্ড পাওয়ার প্ল্যান্ট, শুধু অবকাঠামো নির্মাণ ছাড়া, যেখানে অন্য কোনো উৎপাদন খরচ নেই। এরই মধ্যে দেশে প্রথমবারের মতো বায়ুবিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। কক্সবাজার সহ দক্ষিণাঞ্চলের উপকূল জুড়ে বায়ুর শক্তিশালী গতি থাকায় পুরো এলাকায় এ ধরনের বিদ্যুৎ উৎপাদনের বেশ সম্ভাবনা রয়েছে। কক্সবাজার ঘুরে এসে রিপোর্ট করেছেন মোহাম্মদ নুরুন্নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। 90 মিটারের এক একটি টাওয়ার, 60 মিটারের ত্রিমাত্রিক পাখা। বায়ুপ্রবাহ যে কোণেই আসুক না কেন, ত্রিমাত্রিক এই পাখাগুলো তা আহরণ করতে পারে। আর এই পাখা ঘোরায় টারবাইনের চাকা, তৈরি করে বৈদ্যুতিক শক্তি। এই আশা জাগানিয়া চিত্র কক্সবাজারের বাঘখালী নদীর খুরুশকুল উপকূলের। প্রত্যেকটি টারবাইন 3 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করছে। রক্ষণাবেক্ষণ বাদে 22টি টারবাইনে বিদ্যুৎ কেন্দ্রটির সক্ষমতা দাপ্তরিকভাবে 60 মেগাওয়াট। তো এখানে শুধু অপারেশন এবং মেনটেনেন্স খরচটাই শুধু হবে, এখানে কিন্তু ফুয়েল কস্ট জিরো। শীতকাল ছাড়া মার্চ থেকে শুরু হইয়া আমরা পরবর্তী দেখা যায় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত আমরা মোটামুটিভাবে ভালো একটা জেনারেশন পাবো। এই পাওয়ার প্ল্যান্টটি মোটামুটি বছরে 145 গিগাওয়াট আওয়ার বায়ু বিদ্যুৎ জেনারেট করে গ্রিডে দিতে সক্ষম। 2017 সালের আগে এদেশের বায়ু ও পরিবেশ উপযোগী প্রযুক্তি সহজলভ্য ছিল না। এতে বায়ু বিদ্যুৎ তৈরির চেষ্টা আগে হলেও সফলতা আসেনি। তবে ঝড় ঝঞ্ঝা সহ প্রাকৃতিক দুর্যোগেও এখানকার প্ল্যান্ট অব্যাহত রাখতে পারে উৎপাদন। 22% বছরে যদি আমাদের 8760 ঘন্টা হয়, তার 2100 ঘন্টা আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারবো। টেকনোলজি ডেভেলপ হয়েছে, আমাদের বাংলাদেশের মতো লো উইন্ড রিজিমের জন্য টারবাইন আপগ্রেড হয়েছে। আমরা সেই টারবাইনগুলো ইউজ করে আমরা এই বাংলাদেশে বায়ু বিদ্যুৎ নিয়ে আসার একটা স্বপ্ন দেখতে পাচ্ছি। চীনের প্রযুক্তি, কারিগরি সহায়তা ও বিনিয়োগে পরিবেশ বান্ধব প্রকল্পটি হয়ে উঠেছে নবায়নযোগ্য জ্বালানির রোল মডেল। বায়ু মানচিত্র জানান দিচ্ছে উপকূল এবং পাহাড়ে অনেক সম্ভাবনাময় এই প্রকল্প। As you know here, all the turbine generator is working. Everybody happy. If wind is no, it doesn't work. In the different seasons, the wind direction is different. Now you see here direction, you see here goes this side, and next week maybe go another side. এই বিদ্যুৎ কেন্দ্র প্রতি বছর কয়লার ব্যবহার কমাবে 44,060 টন, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমাবে 1,09,200 টন, আর কমপক্ষে 1 লাখ গৃহস্থালিতে দেয়া যাবে বিদ্যুতের সংযোগ। 7-8 বছর আগেও এমনটা ধারণা ছিল যে বাংলাদেশের বায়ুর সম্ভাবনা একেবারেই নেই, কিন্তু কক্সবাজারের এই উইন্ড ফার্ম ধারণা পাল্টে দিয়েছে। এখান থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং নিয়মিতভাবে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। বাংলাদেশে যে বিশাল উপকূল রয়েছে, সেখানে এই বায়ু ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। সেক্ষেত্রে সরকারের যে নবায়নযোগ্য জ্বালানি 2041 সালে 40% নিয়ে যাওয়ার পরিকল্পনা, সেটাও এগিয়ে নেওয়া সম্ভব। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, কক্সবাজার। প্রতিযোগী দেশগুলোর তুলনায় উৎপাদন খরচ কম হওয়ায় ডেনিমের বিশ্ববাজারে বাংলাদেশের শীর্ষস্থান দখলের সুযোগ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজধানীতে শুরু হওয়া 16তম ডেনিম এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তারা। এবারের প্রদর্শনীতে ফ্যাশনের পাশাপাশি এ খাতের টেকসই উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পাবে। মেহেদী হাসানের রিপোর্ট। বিশ্ববাজারে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। তবে ডেনিম তথা জিন্স পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে চমক দেখাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে প্রতিযোগী দেশ চীনকে পেছনে ফেলেছে। ইউরোপ ও আমেরিকায় প্রতি 3 জনে 1 জন এখন বাংলাদেশ উৎপাদিত ডেনিম পোশাক পরছেন।
প্রায় $64 বিলিয়ন ডেনিমের বিশ্ববাজারে নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করতে প্রতি বছরই ঢাকায় আয়োজন করা হয় ডেনিম এক্সপো। বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বলছে একই ছাদের নিচে এ খাতের সবাইকে পাওয়ায় নিজেদের সক্ষমতা যাচাইয়ের বড় সুযোগ পান উদ্যোক্তারা। আমি হয়তো সব বায়ারকে চিনি না বা সব বায়ার কে সাপ্লায়ার আছে চিনে না, বাট এখানে আসলে সে একটা ওভারঅল বাংলাদেশের ডেনিম সম্পর্কে একটা ধারণা পাচ্ছে। When Mustafi started this fair, many years ago, it was premature. Now it's a mature fair. Everybody knows the fair. অংশ নিয়েছে বিদেশি অনেক প্রতিষ্ঠানও। তারা কেউ নিয়ে এসেছে উন্নত মানের ফেব্রিক, আবার কেউ বা এনেছে নতুন নতুন প্রযুক্তি। কিছু ফেব্রিক আছে এখনো বাংলাদেশ করতে পারেনি, তবে বাংলাদেশ আই বিলিভ দ্যাট উইদিন নেক্সট 2-3 ইয়ার্স বাংলাদেশ উইল ডু এভরিথিং। যেমন ধরেন কোটিং ফেব্রিক, জ্যাকওয়ার্ড কোয়ালিটি, দিস টাইপ অফ কোয়ালিটি বাংলাদেশে মিল করতে পারে না, এগুলো শুধুমাত্র চাইনিজরাই স্পেশালিস্ট। We are producing laser machine and ozone generator and some sustainable PP spray robots and the sorting machines. All of them is for denim finishing technologies. 2002 থেকে ভিটা রিপ্রেজেন্ট করি বাংলাদেশ মার্কেটে অল ওভার ব্র্যান্ড, এবং আমরা কম্পিট করি সব ব্র্যান্ড কাস্টমার যারা হলো হাই কোয়ালিটি হাই ফ্যাশনেবল ডেনিম ইউজ করে। প্রযুক্তি হস্তান্তর ও দক্ষ মানব সম্পদ তৈরি হলে তুলনামূলক উৎপাদন খরচ কম থাকায় ভবিষ্যতে ডেনিমের বিশ্ববাজারে বাংলাদেশি নেতৃত্ব দেবে বলছেন বিদেশি ক্রেতা ও সরবরাহকারীরা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এই মুহূর্তে অন্য কোনো ব্যাংকের সাথে একীভূত হচ্ছে না ন্যাশনাল ব্যাংক। আগামী 1 বছরের মধ্যে ব্যাংকটিকে ভালো অবস্থানে নিতে পরিচালনা পর্ষদ কাজ করছে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান খলিলুর রহমান। ঋণখেলাপিদের কোনো ছাড় না দেওয়ারও হুঁশিয়ারি তার। তৌহিদুর রহমানের রিপোর্ট। ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা শেষে সংবাদ সম্মেলন। ব্যাংকটির বকেয়া ঋণ আদায়ে বদ্ধপরিকর বলছেন নতুন চেয়ারম্যান। গ্রাহকের আস্থা অর্জনে দেন সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতিও। তারা আমাদের লোন ফেরত দিতে হবে, এটাতে কোনো মাপ নাই। এটা আমরা যে কোনো ভাবে তাদের থেকে সেই লোন আদায় করবো। লুটপাট আর হবে না জীবনে, এটা বলে আর 1 পয়সা লুটপাট হবে না। এটা আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে পারি, আপনাদের কাছে ওয়াদা দিতে পারি, 1 পয়সা লুট হবে না। সবাই সহযোগিতায় এই ব্যাংকটাকে আমরা 1 বছরের মধ্যে আগে নিয়ে যাইতে পারি বলে আশা করি। চলমান তারল্য সংকট দূর করতে শেয়ার হোল্ডার সহ নানাভাবে মূলধন সংগ্রহের পরিকল্পনা রয়েছে ব্যাংকটির। 1000 কোটি আমরা ইনভেস্ট করব, তারপরে বাকি আরো 3000 কোটি দিয়ে আমরা বাইরে থেকে সবাই থেকে মিলিয়ে আরো আমরা 3000 কোটি ইনভেস্ট করব। জানা অতীতে যে আমাদের ব্যাংকের সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি যেন দূর হয়ে যায়। অন্য একটি ব্যাংকের সাথে একীভূত হওয়ার কথা থাকলেও আপাতত ন্যাশনাল ব্যাংককে আগের জায়গায় ফিরিয়ে নিতে কাজ করে যাবে নতুন বোর্ড। আমরা যারা দায়িত্ব ছিলাম তখনই আমরা একমত হই নাই, এটাকে মাছ করার জন্য আমরা বলছি এটাকে মাছ করবো না। বাংলাদেশ এটা আমাদের কথার উপর রাজি হয়েছে, রাজি হয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, বলছে আপনারা এতদিনের মধ্যে ব্যাংকটা পরিবর্তন করতে হবে। সেই হিসেবে আমরা আনতে পারবো বলি, সেই প্রতিজ্ঞা করি, সেই আশা দিয়ে ওদেরকে রাজি করাইছি। ওরা মাছ করে নাই, মাছ থেকে আমরা এখন মুক্ত। 1983 সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল ব্যাংকের 221টি শাখা এবং 65টি উপশাখায় রয়েছেন 20 লাখের বেশি আমানতকারী এবং লক্ষাধিক ঋণ গ্রহীতা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের দান করা কর্নিয়ায় দৃষ্টিশক্তি ফিরে পেলেন 2 জন। চিকিৎসকরা বলছেন কর্নিয়া গ্রহীতা মশিউর রহমান এবং আবুল কালাম ভালো আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। শিব নারায়ণ দাসের দান করা কর্নিয়া প্রতিস্থাপন পরবর্তী সংবাদ সম্মেলন BSMMU-এ উপাচার্য ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক জানান, কর্নিয়া দুটি প্রতিস্থাপন করা হয়েছে চাঁদপুরের আবুল কালাম ও রংপুরের মশিউর রহমানের চোখে। দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন দুজনেই। দুটি অপারেশনই সাকসেসফুল হয়েছে এবং তারা আমাকে জানিয়েছে যে তাদের দৃষ্টি তারা দেখতে পাচ্ছে এবং এই দৃষ্টি আস্তে আস্তে আরও স্পষ্ট হবে। সংবাদ সম্মেলনে ছিলেন কর্নিয়া গ্রহীতা দুজনেই, শিবনারায়ণ দাস ও তার পরিবার, এবং ডাক্তারদের কাছে কৃতজ্ঞ তারা।
কর্নিয়া লাগানোর পরে এখন একটু ভালো দেখতে পাচ্ছি। ধন্যবাদ শিবনারায়ণ স্যারকে, যারা কর্নিয়া আমার চোখে স্থানান্তর করা হয়েছে। দেশের জন্য কাজ করতে পছন্দ করতেন শিবনারায়ণ দাস, জানালেন স্ত্রী গীতাশ্রী চৌধুরী। সে সারা জীবন দেশের কল্যাণার্থে কাজ করে গেছে, তাকে কেউ সম্মান করুক আর না করুক, তার মন প্রাণ দিয়ে দেশের লোককে ভালোবাসত, ধনী গরিব নির্বিশেষে তার কাছে আসতো তার দুটো কথা শোনার জন্য। অস্ত্রোপচার করা চিকিৎসকরা জানান কর্নিয়া প্রতিস্থাপন শরীরের অন্য অর্গান প্রতিস্থাপনের মতোই। কর্নিয়ার কালেকশন করতে হয় মৃত্যুর 6 ঘন্টার মধ্যে, কিন্তু শীতের দিনে যেহেতু বডি ডেকেসেশন হতে সময় লাগে, আমরা 12-14 ঘন্টা পর্যন্ত আমরা সময় নিতে পারি। মরণোত্তর চক্ষুদানে কোনো ধর্মীয় বাধা নেই, এতে আছে মহত্ব এবং মানবতা। ইরান, সৌদি আরবের মতো দেশে যেখানে আমাদের চেয়ে শরিয়া আইন আরও কঠোরভাবে পালন করা হয়, সেখানে কিন্তু বাৎসরিকভাবে 6000 থেকে 8000 কর্নিয়া ডোনেশন করা হয় এবং 6000 থেকে 8000 কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন হয়। সেখানে কিন্তু বাংলাদেশে 1000, 1500, 2000-এর মতো রেট। সুতরাং সেই সব দেশে যদি আমাদের চেয়ে কর্নিয়া ডোনেশন বেশি হতে পারে এবং কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন বেশি হতে পারে, আমাদের দেশে কেন আমরা অযথা এই নিয়ে একটা স্টিগমা বা সোশ্যাল ব্যারিয়ার থেকে আমরা কর্নিয়া পাবো না যথেষ্ট। অ্যানাটমি বিভাগে সংরক্ষিত থাকবে দেশমাতৃকার এই সূর্য সন্তানের দেহ, যা ব্যবহার করা হবে চিকিৎসা শিক্ষা ও গবেষণায়। মানব সেবায় এই মহৎ অবদান চিরস্মরণীয় রাখতে চান চিকিৎসকরাও। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। ফুটপাতের শরবতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি, বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। রাফায় যে কোনো সময় স্থল হামলা চালাতে পারে ইসরায়েল, মানবিক বিপর্যয়ের আশঙ্কা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদ। গরমে বেড়েছে ফুটপাথের শরবত বিক্রি, তবে এতে রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। ডায়রিয়া, জন্ডিস সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। রোদ ঠেকাতে ছাতা আর তেষ্টা মেটাতে পানির বোতল সঙ্গে রাখার পরামর্শ চিকিৎসকদের। সবিতা চিরানের প্রতিবেদন। দেশজুড়ে চলছে তাপপ্রবাহ, রেকর্ড তাপমাত্রায় জনজীবনে হাঁসফাঁস অবস্থা। জীবন জীবিকার প্রয়োজনে ঘরের বাইরে যাচ্ছেন এমন অনেকেই পড়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। গরম থেকে প্রশান্তি মিলতে কেউ কেউ গ্রহণ করেন ফুটপাতে বিক্রি হওয়া শরবত, জুস কিংবা ঠান্ডা কিছু, অথচ ভোক্তারা জানেন না এসব খাবার কতটুকু স্বাস্থ্যসম্মত। রাজধানী ঘুরে দেখা গেল শরবত তৈরি হচ্ছে নোংরা পানিতে, তৈরি সময় থাকছে বিক্রেতার হাতের ময়লা। অর্ডার দেওয়া বরফ ডিপ ফ্রিজ আছে না, ডিপ ফ্রিজে অর্ডার করে আমরা বানিয়ে নিয়েছি। কোন পানিতে তৈরি হয়েছে এসব বরফ তা জানে না ক্রেতা বিক্রেতা কেউই। আকাশের নিচে খোলা অবস্থায় তৈরি করা এসব খাবারে সারাক্ষণ পড়ছে রাস্তার ধুলো। অতিরিক্ত গরম লাগতেছে, তাই আমরা সাময়িকভাবে তৃষ্ণা নিবারণের জন্য এগুলো সাধারণত খেয়ে থাকতেছি। না খায় তো কিছু করে না, গলামলা শুকায় যায়। চিকিৎসকরা বলছেন নোংরা পানি ও বরফ মিশ্রিত শরবত পানে রয়েছে বহুবিধ রোগের আশঙ্কা। আমাশয় অথবা ডায়রিয়া, পেটের সমস্যা, বিভিন্ন ধরনের জন্ডিস এই ধরনের কিন্তু হতে পারে। এই সময় পানিবাহিত রোগ যেগুলো হয়, খেয়াল রাখতে হবে যে একদমই বাইরে অনিরাপদ পানিটা খাবেন না। তাপপ্রবাহ থেকে স্বস্তি পেতে বেশি বেশি পানি ও স্যালাইন খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। সবিতা চিরান, 21 টেলিভিশন, ঢাকা। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। বাংলাদেশে মার্সিডিজ বেঞ্জ ইকিউ লাইনআপের 6টি ভিন্ন মডেল চালু করল মার্সিডিজ বেঞ্জের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর রেনবান মোটরস। রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রৌম্য রৌফ চৌধুরী, বিভাগীয় পরিচালক ইমরান জামান খান, সিইও রেদওয়ানুজিয়া। মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশ জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের সহযোগিতায় দেশ জুড়ে চার্জিং স্টেশন নেটওয়ার্ক তৈরিতে কাজ করছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটে 7টি চার্জিং স্টেশন লাইভে আছে। মার্সিডিজ বেঞ্জের আধুনিক এবং ক্লাসিক গাড়ি নিয়ে মোটর শো ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। আয়োজন করা হয় কনসার্টেরও।
অফিসিয়াল সনি পণ্যের সমাহার নিয়ে বসুন্ধরা সিটিতে নতুন আঙ্গিকে সনি সেন্টার অ্যান্ড এক্সপিরিয়েন্স জোন চালু করল র্যাঙ্কস ইলেকট্রনিক্স। 2010 সালে বসুন্ধরা সিটি শপিং মলে অফিসিয়াল সনি পণ্য নিয়ে সেন্টারটির যাত্রা শুরু হয়। দীর্ঘ 14 বছর পরে নতুন আঙ্গিকে নতুন লোকেশনে এক্সপিরিয়েন্স জোন অ্যান্ড এক্সক্লুসিভ শোরুমটির উদ্বোধন হলো। ক্রেতারা এখান থেকে পাবেন ব্রাভিয়া XR প্রসেসর সমৃদ্ধ OLED টিভি, 4K গুগল টিভি, সনি আলফা ক্যামেরা, লেন্স ও অ্যাক্সেসরিজ, সনি হোম অডিও ও ভিডিও সিস্টেম সহ সনির আরও নানা অত্যাধুনিক পণ্য। উদ্বোধনে ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন, সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের হেড রিকি লুকাস। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া দপ্তর। অতিরিক্ত বজ্রপাত ও শিলাবৃষ্টিতে রয়েছে ক্ষয়ক্ষতির শঙ্কাও। পুরোপুরি নেভেনি সুন্দরবনের আগুন, ধারাবাহিক ঘটনায় জীববৈচিত্র্যের ভারসাম্য হারানোর শঙ্কা। প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রচার শেষ, মধ্যরাতে যে কোনো মূল্যে ভোট সুষ্ঠু করতে চায় কমিশন। উপজেলা নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের, গণতন্ত্র ধ্বংস করায় সমালোচনা বিএনপি। টাঙ্গাইল শাড়ি জিআই সত্ত্ব বাংলাদেশে রাখতে ভারতে আইনজীবী নিয়োগ, শতাধিক পণ্যের তালিকা হাইকোর্টে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল।